এটা ইউনূস সাহেব না, এটা মানুষ। আপনারা ভুলে যাচ্ছেন বাংলাদেশের মানুষ কতটা ট্রমা নিয়ে বসবাস করতেছে। এই ট্রমার মধ্যে যদি খোঁচাখুচি করেন, পরিণতি খুব খারাপ হবে। এখন ইলেকশন ভালো হোক, সুন্দর হোক। আরেকটা জিনিস আপনাকে একটু ইলেকশন মেকানিজম নিয়ে একটা মিনিট বলে শেষ করি। খুব সাবধান থাকবেন মানুষজন। সেটা হচ্ছে বিএনসিসি কে বাদ দেওয়া হয়েছে, কারণ বিএনসিসির বাচ্চারা হচ্ছে ইয়াং, তাদের মধ্যে অন্যায় নাই। আমি বিএনসিসি কে এই ইলেকশনের কমিশনকে বলবো তাদেরকে ফেরত নিয়ে আসার জন্য। তাদেরকে একটা প্যারালালি চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা বিএনসিসি থাকলে যেটা হবে, তাদের চোখের মধ্যে অন্যায় ঢুকলে তারা ধরতে পারবে। নিয়ে আসা হয়েছে কাকে? আনসার একটা মেকানিজম করে আনসার যে আওয়ামী লীগের লোককে ইলেকশনের দিন ঢোকাবে না, আমি এটা বিশ্বাস করি না। সেই জন্য আনসারকেও চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আনার জন্য আনসারের পাশাপাশি বিএনসিসি কে আনার আমি খুব জোর দাবি জানাবো, এক নাম্বার। দ্বিতীয়, আমি এবং এইটা আমার মাধ্যমে আমি যদি দর্শকের কাছে পৌঁছাতে পারি, প্লিজ এই মেসেজটা জামাত এবং এনসিপি তাদেরকে পৌঁছে দেবেন। বিএনপি কে পৌঁছানো না পৌঁছানো আমি কিছু জানি না, কারণ বিএনপি যে ওই মানে ডিজিএফআই এর ইনস্ট্রাকশনে চলতেছে, এটার বহুত নমুনা আমি দেখে ফেলেছি। কারণ ডিজিএফআই তাকে যা বলতেছে, যেখানে যা করতে বলতেছে উনি তাই করতেছেন, এরকম আমার কাছে মনে হচ্ছে। তো সেই হিসাবে বলবো, বিএনপিকেও বলবো যে এদের কথা না করে আপনারা দলীয়ভাবে স্ট্যান্ড করেন, পরিষ্কার হয়ে যান। 12 তারিখের আগে মানুষের সামনে পরিষ্কার বলেন যে আমি সংস্কার চাই, আমি আর্মি সংস্কার করব, আমি পুলিশের সংস্কার করব, আমি মানুষের পাশে দাঁড়াবো, আমি হাদি বিচার চাইবো, আমি বিএনপির বিডিআর রিপোর্ট প্রকাশ করার জন্য জোর দাবি করতেছি ইউনূস সাহেবকে। এরকম ভাবে স্পেসিফিক হন। স্পেসিফিক হলে মানুষ হয়তো ঘুরে দাঁড়াতে পারে, বিএনপিকেও গ্রহণ করতে পারে। এখনো সুযোগ আছে। আমি বিএনপিকে এই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম, যদি আপনারা এই সুযোগ নিতে চান নেবেন, আর তা নাহলে আপনাদের মতো তলানি হয়ে যাবেন। কোনো বিএনপি বলে আর দলই থাকবে না বাংলাদেশে, কারণ মানুষ আর গ্রহণ করতেছে না। মানুষের ধৈর্যের সীমা ছাড়াই গেছে। মানুষ আর কখনো কোন দুর্নীতিবাজ, বাংলাদেশের কোন রাজনীতিক, কোন আমলা, কোন সেনাবাহিনী, কোন পুলিশকে আর গ্রহণ করবে না। আপনারা যদি এই আশা করে থাকেন, আপনারা সংখ্যায় কম, আমরা সংখ্যায় বেশি। আপনারা ভুলে যাচ্ছেন এই কথাটা। আপনারা মনে করতেছেন পেশি শক্তি, অস্ত্রের শক্তিতে মানুষের এই ভয়েস দমাতে পারবেন। অ্যাবসলিউটলি রং, সম্পূর্ণ ভুল কথা। বাংলাদেশের মানুষ যদি জেগে ওঠে আরেকবার, এইবারে একদম তুলাধনা করে ফেলাবে। এবারে আর কোনো মানুষকে বিচারের ওই সিস্টেম দেখায় আপনাদের লাভ হবে না। অস্ত্র দেখায় কোনো ভয় দেখানো, কোনো মানুষ আর ভয় পায় না, কারণ আপনারা অস্ত্র দিয়ে মারতে মারতে এই ভয়টা নষ্ট করে ফেলেছেন। এটা আপনাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা না। আমরা যারা জনগণ, আমরা যদি একবার রাস্তায় এবার নতুন করে নামি, এবারে তুলাধনা করে ফেলাবে। 12 তারিখে ইলেকশন মেকানিজম যদি ভুল হয়, যদি ইলেকশনে কেউ মেকানাইজ করে ফেলে এবং সেটা যদি মানুষ বোঝে, তাহলে 13 তারিখে মনে করবেন তুল কালাম হবে। এবং এই তুল কালামে এই যে যত রকমের আজ পর্যন্ত যা কিছু সংস্কার হয় একদিনে সংস্কার হয়ে যাবে। এটা আমি সাবধান করে দিয়ে গেলাম, মানুষের জনগণের ভয়েস দিয়ে গেলাম। এটা যদি ওয়াকার সাহেব মাথার মধ্যে নেন, যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টার মাথায় শুভবুদ্ধি হয়, ওনার সাথে আমি চাকরি করছি, উনি আমাকে খুব ভালো করে জানেন। উনি আমাকে একদিন বলছিলেন তো লাথি মেরে এখন হিল ট্র্যাক্সে পাঠাই দেয়। আমি বলছিলাম ওনাকে, আপনি পারলে লাথিটা মারতেন, আপনি মারতে পারবেন না, এই জন্য মুখে বলতেছেন। দিস ইজ হাউ আই অ্যান্সার্ড হিম। সো এই লোককে আমি আবার চ্যালেঞ্জ করে গেলাম, আপনি সোজা হয়ে যান। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা যদি দেশের বাইরে যান, আপনার অবস্থা খুব করুণ হবে। ওই হেঁটে হেঁটে যে মসজিদে নামাজ পড়ে আসেন, আল্লাহ ওই পর্যন্ত যাইতে দেবে না। এই সাবধান হন, কারণ আপনি মৃত্যুর সাথে জড়াই যাচ্ছেন। মৃত্যু নিয়ে আর খেলা করেন না। সবাইকে থামতে হবে, সবার জন্য শান্তি প্রস্তুত হতে হবে। 12 তারিখে সুষ্ঠুভাবে সবাই ভোট দিক, যাকে ইচ্ছে তাকে ভোট দিক। সুন্দর করে একটা যে কোনো দল আসুক বা ব্যক্তি আসুক, তারা আসে একটা সরকার গঠন করুক এবং গণভোটটা হ্যাঁ সূচক হোক। এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরেকটি নিউজে কি আপনি দেখেছেন আজকে যে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে এবং দীপু নামের একজন, তার সাথে আবার সুব্রত বাইনের লোক সে মনে হয়। এই বিষয়ে আপনি আমি এগুলোকে সম্পূর্ণভাবে দায়ী করিয়েছি ডিজিএফআই কে, এবং আমার নিজের পোস্টপেডে আছে এনএসআই তে। আমি তাদেরকে খুব কষ্ট ভরে মেসেজ দিয়েছি যে তোরা নিজেরা সাবধান থাকিস, কারণ হচ্ছে তোদের জীবন মানে মানুষের মানে লানত দিয়ে যদি ইয়ে হয়, তাহলে তোরা ধ্বংস হয়ে যাবি। কারণ এইটার এদেরকে বাধা দেওয়ার কাজই তো হচ্ছে এই সংস্থাগুলো। এই যে এনএসআই আছে, ডিজিএফআই আছে, পুলিশের সিআইডি আছে, ডিবি আছে, র্যাব আছে। কি করতেছে তারা? হোয়াট ইজ দেয়ার জব? তারা শান্তি শৃঙ্খলতা রাখা, এবং সরকারের যদি 12 তারিখে ইলেকশন দিয়ে থাকে, তাদের এটার যদি ব্যর্থতা হয়, সেই ব্যর্থতার ফলাফল তাদেরকে ভোগ করতে হবে। সুব্রত বাইন কেন, এরকম হাজার সুব্রত বাইন আসলে মানুষ আর সহ্য করবে না। বহুত সুব্রত বাইনের মানে কত সাহস, কত গুলি, একটা অস্ত্রে থাকে 15টা গুলি। আর যদি আপনার সামনে থাকে 1500 মানুষ, কয়টা গুলি চালাবে?
কোন গলিতে আর এই সুব্রত আইনে ভয় দেখায় মানুষকে আর ঠান্ডা করা যাওয়া সম্ভব নয়। আর এটা যদি ওই যে বিএনপির কিছু নেতাদের আমি বক্তব্যগুলো শুনি, খুবই নিছক ফানি মনে হচ্ছে আমাদের কাছে। কারণ ওনারা ওই দাঁড়ায় বলতেছেন, যদি কেউ অমুককে ভোট দেয় তাহলে এই করবি, ওই না ভোট দিবি। এই যে এগুলো থেকে বেরোয় আসেন। ইলেকশনে মানুষের ভয়েস বোঝার চেষ্টা করেন। মানুষ চাচ্ছে দুর্নীতি বিরোধী আসতে, সেটা বিএনপি আসলেও তাদের কিছু যায় আসে না, জামাত আসলেও তাদের কিছু যায় আসে না, এনসিপি আসলেও তাদের কিছু যায়। তারা চায় তাদের শান্তি, তাদের মর্যাদা, তাদের গ্রহণযোগ্যতা অ্যাজ এ সিটিজেন। তাদেরকে সিটিজেনই তো আপনি দাম দেন না, তাদেরকে তো মানুষ হিসেবে মানুষ দেন না। তাহলে না হলে আমার নামে 5টা মানে কেস হবে, আমি কি অপরাধ করছি তাহলে বিচার করেন নাই কেন? 13 সাল থেকে মার্ডার কেস করে আজকে পর্যন্ত পুলিশ ঝুলায় রাখে কেন আমাকে? এটার কারণটাই হচ্ছে যে আমরা অ্যাজ এ সিটিজেন মিনিমাম মানে রেসপেক্ট টুকু পাই না। যেমন অন্য বিদেশে আসছে তারা তো রেসপেক্ট করতেছে, তারা আমাকে বলতেছে না তো যে আমি অপরাধী, তারা আমাকে বিচার করতেছে আমার কাজ দেখে, প্রতিদিন দেখতেছে যে আমি কোনো ভুল করি কিনা, আমি কোনো অন্যায় করি কিনা। কই, আমি তো আজকে এখানে 5 মাস আছি, কই আমার নামে তো কোনো, তারা তো কোনো রকমের অত্যাচার করতেছে না। তাহলে আমি আমার দেশে কেন অত্যাচার হব? আমি আমার দেশে কেন মানে থাকতে পারবো না? কোথায় কোন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে দুর্নীতি। সমস্যাটা হচ্ছে আপনি উপভোগ করতে যেতে এত বেশি ভোগ করে ফেলতেছেন যে ভোগ করতে যেয়ে আপনি অন্যের ভোগের যে অংশটুকু সেটুকু নিয়ে ফেলতেছেন। এই যে হাজার কোটি টাকা সরাইছে, এটা কার টাকা? কার টাকায় এখানে বিদেশে হাজার হাজার কোটি টাকা দিয়ে বাড়ি কিনতেছেন? আর এই প্রত্যেকটা টাকা তো নরমাল একটা জনগণের, নরমাল সাধারণ মানুষের। এই যে মানে ৬০০ লাইটার জাহাজ মানুষ ভাসায় রেখে জাহাজের বিজনেস, মানে এই মালামালের বিজনেস করতেছেন রোজাকে রেখে। আপনি কি মনে করেন আল্লাহ আপনাকে চোখে দেখে না? আপনি এইটা দিয়ে টাকা বানাবেন এবং আল্লাহ আপনাকে আবার বেহেশত দিবে? এই ধরনের ফানি চিন্তা ভাবনা কি করে মানুষের আসে? মানুষের বিবেক কি এত বোকা হয়ে গেছে? মানুষ এত বোকা নাই। মানুষ যখন ধরবে তখন কিন্তু আর রক্ষা পাবে না। মানুষ ধরেন দেখাই দিয়েছে যে জুলাইতে, কিন্তু সেই জিনিসটা যদি আরেকবার ফেরত নিয়ে আসেন, আমি সেটার থেকে নিবৃত্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করব। সেটা জামাতকেও অনুরোধ করব। কারণ জামাত যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, জামাতও যদি এরকম কোনো কিছু করে ফেলে, they will also do the mistake and they will get the same treatment. আমাদের এখন সবচেয়ে 12 তারিখের এজেন্ডা হচ্ছে দুর্নীতি বিরোধী একটা শাসন ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা আনতে চাই আমরা, এবং সেটার জন্য যতগুলো সংস্কার প্রয়োজন সেটার জন্য আমরা সবাই প্রস্তুত, প্রত্যেকটা বাংলাদেশি প্রস্তুত। আমরা বাংলাদেশি, এই জিনিসটা মাথায় নিতে হবে আগে, সবার আগে। তো সবাইকে আমি মানে সুস্থ সুন্দরভাবে ভোট শেষ করার শুভকামনা দিয়ে গেছে। আমার পক্ষে দুর্ভাগ্য আমি দেশে নাই, আমি হয়তো এই ভোটের দিন থাকতে পারলাম না। তবে আমার আশা যে এইবারের মানুষ মুক্তি পাবে, বাংলাদেশের মুক্তির জয় হবে, বাংলাদেশের মুক্তি পাবে 12 তারিখে। এবং আমি ইউনূস সাহেবকে ধন্যবাদ দিয়ে তাকে বিদায় দিতে চাই যে তিনি দেশের জন্য এই কার্যভারটা নিয়েছিলেন এবং উনি দেশে একটা সুন্দর গণভোট করে সুন্দর একটা সরকার দিয়ে যেতে পেরেছেন। এবং আমি সকলকে ধৈর্যশীল হতে বলবো, শান্ত হতে বলবো, কোন ধরনের কোন উস্কানিতে কান না দিয়ে, যেমন আজকে জাবেদ তার বক্তব্যে পরিষ্কার করেছে যে 12 তারিখের মানে ভোটকে বানচাল করার জন্য না কোনো চেষ্টা করা হয়, তারাও এই মধ্যে আর কোনো নতুন করে এজেন্ডা দিবে না। আমি তাদেরকেও সাধুবাদ জানিয়েছি। তারাও একটা সুন্দর বুদ্ধিমানের কাজ করেছে। জামাত অলরেডি এটাকে বলেছে যে তারাও এরকম ভাবে একটা ঘোষণা দিয়েছে। আমি বিএনপির পক্ষ থেকে এরকম সিমিলার ঘোষণা চাইবো যে তারা শান্ত থাকবে, কোনো উস্কানিমূলক বা কোনো মারামারি বা কোনো ধরনের কাটাকাটিতে জড়াবে না। যেটা রেজাল্ট হবে, মানুষ যেটা ভোট দিয়ে যেটা রেজাল্ট দিবে সেটাকে মেনে নিবে। এবং এইরকম হয় যদি একটা নতুন দেশকে হয়, হ্যাঁ বিএনপির আবার সুযোগ আসবে যদি তারা হেরে যায়। সমস্যা কোথায়? রাজনীতিক তো হয়তো সে টিকে যাবে, কিন্তু যদি কাটাকাটি করে তাহলে এবারে আর বিএনপি থাকবে না। বিএনপি ভেঙে যাবে, কারণ আওয়ামী লীগের ছোঁয়া যদি লেগে থাকে, আওয়ামী লীগ পাপ করেছে, ওই পাপের ছোঁয়া লাগবে, তাহলে ওই পাপের ভাগীদার তাহলে বিএনপিকেও হতে হবে। এটা আমি তাদেরকে সাবধানতাও দিলাম। যদি ভালো বোঝেন, মানুষের ভয়েস বোঝেন, আমি একজন মানুষের বাংলাদেশি মানুষ হিসেবে ভয়েসটা দিয়ে গেলাম। আপনারা এটা যদি গ্রহণ করেন